এতদিন আমরা রিঅ্যাক্টিং সিস্টেমের জাস্ট টুকিটাকি শিখছি। এখন হলো রিঅ্যাক্টিং সিস্টেমকে কিভাবে ব্যালেন্স করতে হয়। যেকোনো রিঅ্যাক্টিং সিস্টেমকে কিভাবে ব্যালেন্স করতে হয় আমরা জাস্ট ওই প্রসিডিউরগুলো শিখবো এবং ওর রিলেটেড ম্যাথগুলো করব। ঠিক আছে? তো দেখো, যেকোনো রিঅ্যাক্টিভ সিস্টেমকে ৩ ওয়েতে ব্যালেন্স করা যায়। একটা হলো মলিকুলার ব্যালেন্স। ২ নাম্বার হলো অ্যাটমিক ব্যালেন্স। ৩ নাম্বারটা হলো এক্সটেন্ট অফ রিঅ্যাকশন। এই ৩ ওয়েতে তোমরা যেকোনো রিঅ্যাক্টিভ সিস্টেমে ব্যালেন্স করতে পারবা। এর মধ্যে আমরা মলিকুলার ব্যালেন্স যেটা এটা শিখবো না। কেন শিখবো না? কারণ এই জায়গায় জেনারেশন কনজাম্পশন টার্ম চলে আসে এবং জেনারেশন কনজাম্পশন টার্ম হিসাব করা একটু ডিফিকাল্ট হয়ে যায় যদি ঠিকমতো না বুঝো, কারণ স্টয়কিওমেট্রিক রেশিওটা ওই জায়গায় তখন ঠিকঠাক মতো মেনটেন করা লাগে। তারপরে স্টয়কিওমেট্রিক অনুসারে তোমার বারবার হিসাব করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্পেসিসের জন্য মলিকুলার ব্যালেন্স করতে হয়। মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি হয় কি, ধরো আমরা যখন ফার্স্টে শিখছি নন রিঅ্যাক্টিভ সিস্টেমে, যখন শিখছিলাম নন রিঅ্যাক্টিভ সিস্টেমে আমরা জাস্ট কি করছি, ইনপুট দিছি আউটপুট দিছি। ঠিক আছে? ধরো এই জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইড থাকুক আর এই জায়গায় ওয়াটার থাকুক। ঠিক আছে? আউটপুটও সোডিয়াম হাইড্রোক্সাইড, ওয়াটার। ঠিক আছে? আমরা হয়তো এই জায়গায় আরো বেশি ওয়াটার অ্যাড করি। ঠিক আছে? এরকম এগুলা এগুলা কি কি ছিল? নন রিঅ্যাক্টিভ সিস্টেম। নন রিঅ্যাক্টিভ সিস্টেমে কি কোনো রিঅ্যাকশন হবে না, তাদের মধ্যে কোনো মিক্সিং হবে না। তার মানে আমরা যেকোনো একটা মলিকিউল বা যেকোনো একটা কম্পাউন্ড ধরে ব্যালেন্স করলে আমাদের ব্যালেন্সটা চলে আসতো, কারণ ওই জায়গায় কোনো প্রকার রিঅ্যাকশন হয় না। বাট রিঅ্যাক্টিভ সিস্টেমে তোমার কি হবে, রিঅ্যাক্টিভ সিস্টেম কি হবে, তোমার রিঅ্যাকশন হবে। এখন রিঅ্যাকশন হলে কিছু মলিকুল আছে যেগুলো অন্য মলিকুলে কনভার্ট হয়। তো ওই জন্য আমরা মলিকুলার ব্যালেন্সটা করব না, ওই জায়গায় জেনারেশন কনজাম্পশন টার্ম আসে, ওগুলো হিসাব করা কঠিন। আমরা কি করবো, অ্যাটমিক ব্যালেন্স। এখন অ্যাটমিক ব্যালেন্স করা ইজি কেন? দেখো, আমরা কি জানি, অ্যাটমিক ব্যালেন্স করার সময় তোমার কোনো জেনারেশন নাই, জেনারেশন জেনারেশন নাই, কোনো কনজাম্পশন হয় না। ঠিক আছে? কোনো অ্যাকুমুলেশনও হয় না। তার মানে কি, এই জায়গায় শুধু ইনপুট এবং আউটপুট হিসাব করা লাগে জাস্ট। এই দুইটা জিনিস লাগে, এই তিনটা জিনিস লাগে না অ্যাটমিক ব্যালেন্সের ক্ষেত্রে। এখন ইনপুট এবং আউটপুটই কেন? দেখো, আমরা যখন কোনো একটা রিঅ্যাকশন লিখি ওই জায়গায় আমরা কি দুই সাইডে ব্যালেন্স করি, যেমন ধরো মিথেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি, দুই দুই আমরা কি করি, দেখো, কার্বন জাস্ট একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে গেছে, একটা এলিমেন্টের ফর্ম থেকে আরেকটা এলিমেন্টের ফর্মে গেছে। ঠিক আছে? তো এরকম ভাবে দেখো, কার্বনের কি কোনো ধ্বংস বা কনজাম্পশন বা কোনো জেনারেশন হয়েছে? দ্য অ্যান্সার ইজ নো। হাইড্রোজেনের কোনো কি জেনারেশন হয়েছে? না। অক্সিজেনের কোনো জেনারেশন বা কনজাম্পশন হয়েছে? শুধু অক্সিজেনের কোনো জেনারেশন বা কনজাম্পশন হয়েছে? দ্য অ্যান্সার ইজ নো। তো এই জন্য আমরা অ্যাটমিক ব্যালেন্সটা করি। অ্যাটমিক ব্যালেন্সে কোনো জেনারেশন কনজাম্পশন অ্যাকুমুলেশন টার্ম আসে না। ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা অ্যাটমিক ব্যালেন্সটা করব। আর অ্যাটমিক ব্যালেন্সে কিভাবে করব ওটা আমরা আরো ডিটেলস দেখায় দিব, সেটা হলো ম্যাথ করার থ্রুতে। আর হলো এক্সটেন্ট অফ রিঅ্যাকশন। এক্সটেন্ট অফ রিঅ্যাকশনে ওইটা তোমার প্রত্যেকটা রিঅ্যাকশনের একটা ইন্ডিভিজুয়াল এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের ভ্যালু থাকে, ওই হিসাবে আমরা ক্যালকুলেশনগুলো করব। তো আই হোপ যে এগুলো ম্যাথ করলে তোমরা আরো ভালো মতো বুঝতে পারবা। তো আরেকটা জিনিস বলে নেই, তোমার ম্যাটেরিয়াল ব্যালেন্স করার ক্ষেত্রে, রিঅ্যাক্টিভ সিস্টেমে ম্যাটেরিয়াল ব্যালেন্স করার ক্ষেত্রে এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এর উপরে বেসিস করে তোমার যে কোনো রিঅ্যাক্টিভ সিস্টেমে তোমার ব্যালেন্স করা লাগবে। ঠিক আছে? তো তোমরা এই ক্লাসটা একটু ভালো মতো খেয়াল করো। ঠিক আছে? আমরা এখন ম্যাথ সলভ করা শুরু করবো অ্যাকচুয়ালি। দেখো, এই ম্যাথটা এখন আমরা সলভ করব। এই ম্যাথে কি বলছে, মিথেন ইজ বার্নড উইথ এয়ার ইন এ কন্টিনিউয়াস স্টেডি স্টেট কম্বাস্টন রিঅ্যাক্টর টু ইল্ড এ মিক্সচার অফ কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। ঠিক আছে? দ্য রিঅ্যাকশনস টেকিং, মানে একটা রিঅ্যাক্টরের মধ্যে এই দুইটা একই সাথে একটা দুইটা রিঅ্যাকশন আমার মানে সংগঠিত হয়। এখন ধরো এই জায়গায় বলা আছে যে দ্য ফিড টু দ্য রিঅ্যাক্টর কন্টেইনস 0.78% মোল মিথেন, 19.4
পার্সেন্ট মোল অক্সিজেন এবং 72.8% মোল নাইট্রোজেন। তো এর মানে কি বোঝায় দেখো, আগে আমরা যদি ডায়াগ্রামটা ড্র করা শুরু করি। এটা একটা কি রিঅ্যাক্টর। আচ্ছা, এই রিঅ্যাক্টরের মধ্যে আমরা কি দিব দেখো তো, আমরা একটা ফিড দিব, তাই না? এই ফিডে যদি যখন আমরা দিব, তখন দেখো তো কি হয়। আমার কি বলছে, ফিডে বলছে 0.78% মিথেন, 19.4% অক্সিজেন। আচ্ছা, তার মানে এই জায়গায় আমরা লিখতে পারি কম্পোজিশন গুলা 0.078 মোল মিথেন পার মোল, 0.194 মোল অক্সিজেন পার মোল। এটা আমরা লিখতে পারি তো, নাইট্রোজেন পার মোল। এবং আমি ধরে নিই এই জায়গায় বেসিস, যে কোনো রিয়াকশন করার আগে তোমার ফার্স্ট কন্ডিশনাল বেসিস, এই সাইডে আমি ধরে নিলাম বেসিস 100 মোল। তো এটা ধরো রিয়াক্টর। তো এই রিয়াক্টরে যদি হয় তো কি বলছে দেখো, রিয়াক্টরে এবার আমরা পরের ডাটাগুলো আমরা আইডেন্টিফাই করি। ঠিক আছে, কি বলছে, পার্সেন্টেজ কনভার্সন অফ মিথেন ইজ 90%। তার মানে দেখো তো, যদি আমার মিথেন, এই জায়গায় যে পরিমাণ মিথেন আছে, এই রিয়াকশনে যে পরিমাণ মিথেন আছে তার 90% কনভার্ট হয়েছে, আনকনভার্ট কতটুকু, 10%। এবং এই আনকনভার্ট পার্টটুকু আমার রিয়েক্টরের কোন দিক দিয়ে বের হয়ে আসবে, আউটলেট দিয়ে বের হয়ে আসবে না? আনকনভার্ট পার্টটুকু কি হবে, কারণ যতটুকু কনভার্ট হয় ততটুকু তো রিয়েক্টরের মধ্যে কনজিউম হয়ে যাবে, বাকিটুকু কি হবে, আনরিয়েক্টেড থাকবে না? তো আনরিয়েক্টেড 10% যেটা, সে এদিক দিয়ে বের হয়ে আসবে। আগে আমরা প্রোডাক্টগুলা লিখি, প্রোডাক্টগুলা কি কি দেখো। আমার দেখো তো এই আউটলেটে কি কি থাকবে, আউটলেটে আমার থাকবে হলো কার্বন মনোক্সাইড থাকবে ফার্স্টে, তার না, কার্বন মনোক্সাইড থাকবে। তারপরে কি থাকবে দেখো, আমার আর কি উৎপন্ন হয়েছে, পানি থাকবে, তার মানে পানি থাকবে, পানি দিলাম। আর কি থাকবে দেখো, আর কি উৎপন্ন হয়েছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তার মানে আমি কার্বন ডাইঅক্সাইড লিখলাম। তারপরে আর কি উৎপন্ন হবে, আমরা কি বলছি, যেহেতু মিথেন আনকনভার্টেড অবস্থায় থাকে, তার মানে এই জায়গায় কিছু পরিমাণ মিথেনও চলে আসবে। কেন চলে আসছে, কারণ আমার কনভার্ট হয়েছে 90%। ঠিক আছে, আমার কনভার্ট হয়েছে, কোয়েশ্চেনে বলা আছে আমার যে মিথেন যেটা, সেটা 90% কনভার্ট হয়েছে, তার মানে রিয়াকশন এসে তার 90% এই জায়গায় রিয়েক্ট করছে, বাকি 10% আনরিয়েক্টেড সে আউটলেট দিয়ে বের হয়ে আসবে। ঠিক আছে, এবং নাইট্রোজেন কি রিয়াকশনে কোনো প্রকার কোনো অবদান রাখবে? দ্য অ্যান্সার ইজ নো। তার মানে নাইট্রোজেন যে পরিমাণ, এই পরিমাণ এদিক দিয়ে বের হয়ে আসবে। ঠিক আছে, আর থাকে কি তোমার অক্সিজেন, অক্সিজেনও কিছু পরিমাণ বের হয়ে আসবে। কারণ এটা এটা হওয়ার কারণটা কি, কারণ যেহেতু মিথেন পুরোপুরি কনজাম হয় নাই, তার মানে এটা তোমার বুঝতে হবে যে এটা কিছু পরিমাণ অক্সিজেন আছে যেগুলো এদিক দিয়ে বের হয়ে আসছে, কারণ মিথেন তো আবার পুরোপুরি কাজে লাগে না। ঠিক আছে, তো এইভাবে আমরা লিখলাম। এবার এতটুকু তো আমরা বুঝছি, এবং তারপর কি বলছে, দ্য গ্যাস লিভিং দ্য রিয়েক্টর কন্টেন্স 8 মোল কার্বন ডাইঅক্সাইড পার মোল কার্বন মনোক্সাইড। তার মানে তোমার এই জায়গায় একটা রেশিও দেওয়া আছে, সেই রেশিওটা কি, এন অফ কার্বন ডাইঅক্সাইড, এন অফ কার্বন মনোক্সাইড, এটার একটা রেশিও দেওয়া আছে না, এটা কত, 8:1, এরকম দেওয়া কিনা? তার মানে এন অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু 8 অফ এন অফ কার্বন মনোক্সাইড, সরি কার্বন মনোক্সাইড। তার মানে এটাকে আমি লিখতে পারি কি, 8 এন অফ কার্বন মনোক্সাইড। তার মানে কার্বন মনোক্সাইডের ভ্যালুটা যদি আমি বের করতে পারি, সরি, এটাকে আমি দুইবার লিখে ফেলছি কার্বন মনোক্সাইড। সো এই জায়গায় কার্বন মনোক্সাইড হবে, আর এটাকে আমি কেটে এই জায়গায় লিখে 8 এন অফ কার্বন মনোক্সাইড, এটা হবে না? আই হোপ যে এতটুকু তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে আমার জাস্ট কি কি বলছে, ডিগ্রি অফ ফ্রিডম অ্যানালাইসিস করতে, ক্যালকুলেট দ্য মোলার কম্পোজিশন বের করতে, মোলার কম্পোজিশন অফ দ্য প্রোডাক্ট, তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পাউন্ডের মোল বের করে, তারপরে টোটালটা করে, তারপরে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল করে কম্পোজিশন বের করতে বলছে। এবং তোমার বলছে যে ইউজিং মলিকুলার স্পিসিস ব্যালেন্স, যেটা আমরা করব না, এটা আমরা করব না। ঠিক আছে, এটা আমরা করব না। আর হলো গা অ্যাটমিক ব্যালেন্স, এটা আমরা করবো, আর এক্সটেন্ট অফ রিঅ্যাকশন, এই দুইটা আমরা সলভ করায় দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, তো দেখো তো, আমার একটা ডাটা দেওয়া ছিল,
আমরা স্টেপ একটা করে স্টেপ স্টেপ করে আগাই। 10% আনকনভার্টেড আনকনভার্টেড কি ছিল? মিথেন, তাই তো? এখন এই 10% আনকনভার্টেড মিথেন কার বেসিসে? ফিডের বেসিসে। মানে ফিডের 10% আনকনভার্টেড থাকে। তার মানে আমার এই আউটলেটে আউটলেটে যে পরিমাণ মিথেন আসবে সেটা 100 ইন্টু 0.078, এতটুকু কি তার মিথেনের পরিমাণ, ফিডের মিথেন? এবং ফিডের মিথেনের কত পার্সেন্ট? 10% আনকনভার্টেড থাকে। তার মানে তোমার NCH4 এই যে ভ্যালুটা এটা কত আসবে? 0.78 মোল মিথেন। তার মানে এই জায়গার যে ভ্যালুটা এটা হবে 0.78 মোল মিথেন। ঠিক আছে? তো এতটুকু বুঝছো কিনা? কারণ এটা এর থেকে ইজি ভাবে বোঝানোর আর টেকনিক নাই, আমি ট্রাই করছি বোঝানোর, তো এটা এভাবেই আর কি শিখতে হবে আর কি। ঠিক আছে, তো এটা গেল। তারপরে এখন দেখো, এখন আমরা কি বলছি? অ্যাটমিক ব্যালেন্স করবো। এখন তোমার এই জায়গায় অ্যাটম কি কি আছে ভাই? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। এই 4 ধরনের অ্যাটম আছে না? ঠিক আছে, তো অ্যাটম কি? একটা মলিকুল হলো, ধরো কার্বন মানে অক্সিজেন, এটা মলিকুল। বাট অ্যাটমটা কি? শুধু অক্সিজেন না। তো আমরা এখন এরকম ব্যালেন্স করব, শুধু একটা কার্বনের ব্যালেন্স করব। ফার্স্টে যদি আমরা অ্যাটমিক ব্যালেন্স দিয়ে শুরু করি ম্যাথটা, হ্যাঁ? দেখো, অ্যাটমিক ব্যালেন্স দিয়ে যদি ম্যাথটা শুরু করি, আমার ফার্স্টে কাজ কি? দেখো, কার্বন ব্যালেন্স করব, ভালো করে বুঝো, হ্যাঁ? কার্বন ব্যালেন্স, এই জায়গায় কার্বন বলতে শুধু কার্বনের, অনলি কার্বন ব্যালেন্স করব। দেখো কার্বন ব্যালেন্স কিভাবে করব। দেখো, আমার এই ইনপুট মাইনাস আউটপুট ইজ ইকুয়াল টু জিরো, এটা না? তার মানে ইনপুট ইজ ইকুয়াল টু আউটপুট, এটাই তো আমরা লিখতে হবে, তাই তো? তো আমরা এই জায়গায় যদি লিখি, না লিখলেও চলে, হ্যাঁ? আমি জাস্ট ইনিশিয়ালি করাচ্ছি তো এই জন্য একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি আর কি। ইনপুট ইজ ইকুয়াল টু আউটপুট। এখন দেখো তো ইনপুটে আমার কি পরিমাণ কার্বন আছে। দেখো, আমার আগে দেখতে হবে যে আমার কার্বন আছে কোন কোন জায়গায়। এই যে এক জায়গায় কার্বন আছে। আউটলেটে কার্বন কোন কোন জায়গায় আছে? আউটলেটে কার্বন আছে এই যে একটা জায়গায় কার্বন, এই যে এক জায়গায় কার্বন, এই যে এক জায়গায় কার্বন, এই 3 জায়গায় আমার কার্বন আছে আউটলেটে, তাই তো? তো আমরা ইনপুট মাইনাস আউটপুট বা ইনপুট ইজ ইকুয়াল টু আউটপুট এটা আমরা লিখবো। দেখো, প্রথমে আমি যদি লিখি 100 ইন্টু 0.078 মোল, এটা কি? মিথেন। ইনপুটে ইনপুটে মিথেন না? এবার 1 মোল মিথেনের মধ্যে কি পরিমাণ আমার কি থাকে? 1 মোল মিথেনের মধ্যে কি পরিমাণ কার্বন থাকে? তার মানে এটা যদি 1, এটার আমি কি লিখবো এখন? কার্বন কয়টা আছে অ্যাকচুয়ালি? 1 কার্বন আর 1 মোল মিথেন। আচ্ছা, এই জিনিসটাই হলো মেইনলি তোমার বুঝতে হবে যে এই জায়গাটা এটা কিভাবে লিখছি। ঠিক আছে? এই জায়গাটা কিভাবে লিখছি এটাই তোমার বুঝতে হবে। দেখো, এই মিথেনের মধ্যে কার্বন কতটুকু আছে? শুধু কার্বন। কার্বন আছে একটা, 1 মোল কার্বন। তাই তো? এজন্য আমরা 1 মোল মিথেনের মধ্যে শুধু 1 মোল কার্বন থাকে, আমরা এটা লিখছি। এতটুকু আমার ইনপুটে শেষ। এবার আমরা আউটপুটে যাব। ঠিক আছে? তো দেখো, এবার যখন আমরা আউটপুটে যাব, তখন কি লিখবো দেখো। আউটপুটে আমার কার্বন কোন কোন জায়গায় আছে? এই যে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আর হলো গা মিথেনের মধ্যে, তাই তো? তো আমরা যদি আগে মিথেন একটা চিন্তা করি, দেখো মিথেন কতটুকু ছিল? 0.78 মোল মিথেন। এবং এই মিথেন 1 মোল মিথেনে, এবং একটা মিথেনে কি পরিমাণ কার্বন থাকে? 1 মোল
কার্বন। দেখো এই জিনিসটা বুঝছো কিনা ভাই? কারণ স্ট্যান্ডার্ড হিসাবে হিসাব করতেছি, ঠিক আছে? কার্বন, মিথেন যেরকম এইভাবে লিখতে হয়, এর বেসিসে এর মধ্যে কার্বন কয়টা আছে? একটাই কার্বন আছে, ঠিক আছে? তো এইভাবে আমরা লিখবো, জাস্ট শুধু কার্বন ব্যালেন্সটা করব। আই হোপ যে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আর কই কই আমার ছিল, দেখো, এন অফ কার্বন মনোক্সাইড, এই জায়গায় 1 মোল কার্বন মনোক্সাইড ইজ ইকুয়াল টু 1 মোল কার্বন, এইভাবে না? ঠিক সেম, এন অফ CO2 ইন্টু 1। কেন? কারণ 1 মোল কার্বন, আমরা জাস্ট কতটা কার্বন আছে ওই কার্বনটা জাস্ট ব্যালেন্স করছি, ঠিক আছে? ওর মোলের বেসিসে কতটা কার্বন আছে জাস্ট ওইটা হিসাব করছি, ঠিক আছে? তো এখন এই জায়গায় লাস্টে যেটা আসবে, তুমি যদি এইটাকে এই সাইডে নিয়ে আসো, ঠিক আছে, তো এটা আসবে 7.02 ইন্টু এন অফ কার্বন মনোক্সাইড, এন অফ কার্বন ডাইঅক্সাইড, এটা গেল তোমার একটা ইকুয়েশন। তো আমরা কার্বনের ব্যালেন্স করছি। এবার দেখো তো আমরা যদি অক্সিজেনের ব্যালেন্স করি অথবা হাইড্রোজেনের ব্যালেন্স করি, আমরা আরেকটা ইকুয়েশন পাবো না? দেখো তো এবার আমরা কি করব, হাইড্রোজেনের ব্যালেন্স করব। এবার হাইড্রোজেনের ব্যালেন্সটা করলে তোমরা কি মোটামুটি জিনিসটা বুঝে যাবে যে কি কিভাবে কি করতে হবে। দেখো, হাইড্রোজেন ব্যালেন্স, এবার হাইড্রোজেন ব্যালেন্স যদি করি, দেখো তো আমার হাইড্রোজেন ব্যালেন্স যদি করি, ইনপুট ইজ ইকুয়াল টু আউটপুট। তো ইনপুট ইজ ইকুয়াল টু আউটপুট লিখতে হলে আমার হাইড্রোজেন ব্যালেন্স যখন করব, আমার হাইড্রোজেন আছে কোন জায়গায়? শুধু আমার হাইড্রোজেন আছে শুধু এই এক জায়গায়, তাই তো? এই যে এই জায়গায় শুধু হাইড্রোজেন আছে না মিথেনের মধ্যে? তার মানে আগে আমার দেখতে হবে মিথেন কতটুকু আছে। 100 × 0.078 মোল, এটা কি মিথেন? এই মিথেনের মধ্যে হাইড্রোজেন আছে কয়টা? 4। দেখো, এই যে হাইড্রোজেন কয়টা আছে? 4টা আছে না? এই জন্য 4টা লিখছি। এখন ইজ ইকুয়াল টু দিয়ে কি লিখবো? আউটপুট লিখবো। তার মানে এবার যখন আমরা ইকুয়াল দিয়ে আউটপুটটা লিখবো, দেখো তোমার হাইড্রোজেন আর কই আছে? এই যে এই জায়গায় আছে। হাইড্রোজেন কোন কোন জায়গায় আছে? এই যে এই জায়গায় হাইড্রোজেন আছে, এই জায়গায় হাইড্রোজেন আছে। এবং হাইড্রোজেন যখন আছে, এটার মোলটা লিখতে হবে টোটাল 0.78 মিথেন থাকে, এবং এই জায়গায় হাইড্রোজেনও কয়টা থাকে? 4টা থাকে, ঠিক আছে? এবং আমরা যখন পানিরটা হিসাব করব, দেখো, পানিতে পানিতে হাইড্রোজেন কয়টা থাকে? 2টা। তো এইভাবে আমরা জাস্ট এই জায়গায় 2 লিখবো। তো এইভাবে যখন তুমি হিসাব করবা, NO H2 যখন বের হবে তখন এর ভ্যালুটা আসবে 14.12 মোল H2। তার মানে তুমি এই ভ্যালুটা পেয়ে গেছো, কত? 14.12 মোল H2। এবার তুমি যদি জাস্ট অক্সিজেন ব্যালেন্স করো, তোমার আরেকটা কম্পাউন্ড গেছে অক্সিজেন। দেখো, আমরা যদি এখন অক্সিজেন ব্যালেন্স করি, অক্সিজেন কোন কোন জায়গায় আছে দেখো তো ভাই? অক্সিজেন আছে শুধু এই জায়গায়, ঠিক আছে? অক্সিজেন এই জায়গায় আছে ইনপুটে, এবং আউটপুটে দেখো অক্সিজেন অনেক জায়গায় আছে। এই জায়গায় আছে অক্সিজেন, এই জায়গায় আছে অক্সিজেন, আর এই জায়গায় আছে অক্সিজেন। আর কার্বন ডাইঅক্সাইডও অক্সিজেন আছে। তো আমরা এখন 4 জায়গায় আউটপুটের বেসিসে অক্সিজেনের ব্যালেন্সটা করতে হবে। দেখো, আগে যদি আমরা ইনপুটের হিসাব করি, ইনপুটে 100 মোল বেসিস ছিল ইন্টু 0.194, এটা হলো টোটাল অক্সিজেনের পরিমাণ। এর মধ্যে শুধু অক্সিজেন অ্যাটম আছে কয়টা? 2টা, লিখলাম, ইজ ইকুয়াল টু। আচ্ছা, অক্সিজেন ব্যালেন্স করার আগে আমরা আরেকটা জিনিস করে আসি, সেটা হলো আমরা এই জায়গায় জানি, দেখো তো এই জায়গায় আমরা আরেকটা জিনিস জানি না, যে আমরা এই জায়গায় একটা রেশিও বের করছিলাম, সেটা কত? রেশিওটা ছিল এই যে এই রেশিওটা আমরা জানি না। তো এটা যদি আমরা লিখি, এই দুইটা আমরা সলভ করব। এই দুইটাকে সলভ করে নিলে আমার অক্সিজেন ব্যালেন্সটা আরো ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো এই দুইটা যখন আমরা সলভ করব, সলভিং সলভিং দিস টু যখন আমরা করব, তখন আমরা কার্বন মনোক্সাইডের যে ভ্যালু সেটা আসবে 0.78, ঠিক আছে? আর কার্বন ডাইঅক্সাইডের যে ভ্যালু সেটা আসবে 6.24, ঠিক আছে? তো আমাদের আরো ইজি হয়ে গেছে, ঠিক আছে?
দেখো, কার্বন মনোক্সাইডের যে ভ্যালু যে সেটা হলো 0.78। কার্বন এটার সাথে জাস্ট 8 গুণ করলে 6.24, এটা আমরা জানি। তো এখন জাস্ট আমাদের এই দুইটা বের করা বাকি। ঠিক আছে, তো আমাদের ওইটা আগে করা দরকার ছিল, আমার খেয়াল ছিল না। তো একটু দেখো আর কি, সলভ করার সময় একটু ভালো মতো খেয়াল করলেই হবে। তো এখন তুমি যখন কার্বন মনোক্সাইড ব্যালেন্স করবা, দেখো তো কার্বন মনোক্সাইড ব্যালেন্স করবা যখন, তখন কি এই জায়গায় কার্বন মনোক্সাইডের টোটাল যে কার্বন মনোক্সাইডের তার মোলটা লিখবা ইনটু কার্বন মনোক্সাইডে কতটা অক্সিজেন আছে, একটা লিখলাম। ঠিক আছে, সাথে আমার কি করব, কার্বন ডাইঅক্সাইড কত বের হয়েছে, 6.24। ওই জায়গায় অক্সিজেন কয়টা থাকবে, দুইটা। কারণ কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন কয়টা আছে, দুইটা। তো এই জায়গায় আমরা অক্সিজেনের দুইটা লিখছি। প্লাস হবে কত, পানির মধ্যে আমার থাকে, পানি কত বেড়েছিল, 14.12। তাই তো, এই যে 14.12 আমার পানির পরিমাণ বের হয়েছিল। তো এই পানিকে জাস্ট আমরা 1 দিয়ে গুণ দিব, ইজ ইকুয়াল টু আমরা লিখবো হলো এন অফ অক্সিজেন। অক্সিজেনই তো বাকি আছে, তাই না? এই যে অক্সিজেন, অক্সিজেন ইনটু 2 করে দিব। তার মানে এইটাকে আমরা এন অফ অক্সিজেনের ভ্যালুটাও পেয়ে যাব। কত পাবো, 5.75 মোল অক্সিজেন। তো ঠিক আছে, তো আমি জাস্ট একটা জায়গায় একটু প্রবলেম করছিলাম, সেটা হলো যে এই যে এইটা আমরা লিখতে ভুলে গেছিলাম। ঠিক আছে, তো এইটা আমরা কোত্থেকে পাইছিলাম, আগে একটা যে কোয়েশ্চেনে যে গিভেন ছিল এর ডাটাটা, হ্যাঁ, গিভেন কোয়েশ্চেন থেকে আমরা ওটা বের করছিলাম। ঠিক আছে, তো এই দুইটা ব্যালেন্স করলে তোমরা কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড পেয়ে যাবে। তারপরে তোমরা একটা একটা করে অ্যাটম ধরবা, ও ওই অ্যাটমটা যেই কম্পাউন্ডের মধ্যে আছে ওই কম্পাউন্ডের মোলটা লিখবা, সাথে ওই জায়গায় কয়টা কার্বন বা কয়টা হাইড্রোজেন বা কয়টা অক্সিজেন আছে ওইটা গুণ করে দিবা। এভাবে তোমরা জাস্ট ব্যালেন্সটা করবা। ঠিক আছে, তো অ্যাটমিক ব্যালেন্স করে ম্যাথ করা ইজি। তো আমাদের দেখো সব ভ্যালু বের করাই শেষ প্রায়। ঠিক আছে, তো এটা আসবে 5.75 মোল, আর নাইট্রোজেনেরটা 72.80 থাকবে। কারণ কি এ কোনো প্রকার কোনো রিয়াকশন করবে না। ঠিক আছে, এই জায়গায় দেখো সেভেন, এই জায়গায় 100 ইন্টু 0.78, 728 যখন করবা তখন কত আসবে, 72.8 আসবে না? তো 72.8 এ তো কোনো রিয়াকশনে পার্টিসিপেট করতেছে না, তার মানে এই জায়গায় আউটলেটও তাই আসবে। তোমরা চাইলে না এই জায়গায় নাইট্রোজেন ব্যালেন্স করতে পারো, নাইট্রোজেন ব্যালেন্স করলেও সেম ভ্যালু আসবে। তো এটা ট্রাই করো। তো এই ম্যাথটাই এখন আমরা এক্সটেন্ট অফ রিয়াকশনের থ্রুতে সলভ করার ট্রাই করব। ঠিক আছে, তো দেখো এই জায়গায় আমরা জিনিসটা আগে থেকে লিখে রাখছিলাম, কারণ দুইটা ডায়াগ্রাম সেম। তো ডায়াগ্রাম যেহেতু সেম, এখন জাস্ট আমরা জাস্ট, আর এই ভ্যালুটা আমরা আগের ম্যাথে বের করে আসছি। ঠিক আছে, এই যে মিথেনের যে ভ্যালুটা কিভাবে 10% কনজাম্পশন মানে আনকনভার্টেড থাকে, ওর ভ্যালুটা লিখে রাখছি। আর এটা তো রেশিওটা আমরা আগেই দেখে আসছি। তো এই জিনিসটা আমরা আগেই করে আসছি। তো এই জায়গায় আমরা নতুন করে দেখাইলাম না, এখন জাস্ট আমার কাছে এক্সটেন্ট অফ রিয়েকশনের থ্রুতে সলভ করা। দেখো, আমি কি বলছিলাম, একই রিয়েক্টরে ঘটা যে কোনো রিয়াকশনের এক্সটেন্ট অফ রিয়াকশনের ভ্যালু একটা থাকে। তার মানে এক নাম্বার রিয়াকশন যদি হয়, এটা যদি 2 নাম্বার রিয়াকশন হয়, 1 নাম্বার রিয়াকশনের জন্য আমরা এক্সটেন্ট অফ রিয়াকশন 1 পাবো, এক্সটেন্ট অফ রিয়াকশন 2 পাবো। দুইটা আলাদা আলাদা এক্সটেন্ট অফ রিয়াকশনের ভ্যালু আমরা পাবো। ঠিক আছে, তো দুইটা আলাদা আলাদা এক্সটেন্ট অফ রিয়াকশনের ভ্যালু যদি পায়, আমাকে কেউ এক্সটেন্ট অফ রিয়াকশনের সূত্রটা একটু যদি মানে রিকল করতে চাও, সেটা হলো যে এই যে দেখো তো কিভাবে রিকল করব, দেখো তো এন আউট ইজ ইকুয়াল টু এন ইন প্লাস মাইনাস এক্সটেন্ট অফ রিয়াকশন ইনটু স্টয়কিওমেট্রি নাম্বার। এটা ছিল না স্টয়কিওমেট্রিক নাম্বার? ঠিক আছে, স্টয়কিওমেট্রিক নাম্বার আমরা এই সূত্রটা জানি, এবং এটা কি ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের জন্য লিখতে হবে। ভিজুয়াল ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের জন্য এগুলো লিখতে হবে। এখন ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের জন্য আমরা যদি লিখি, দেখো তো আমরা যদি প্রথমে মিথেনের জন্য এক্সটেন্ট অফ রিয়াকশনের ভ্যালুটা লিখি, দেখো তো তার আউটটা আমরা লিখে রাখছি, আউট ইজ ইকুয়াল টু এন অফ মিথেন ইন, তাই তো? এবং তার আগে মাইনাস হবে না প্লাস হবে বলতো? সে দুই রিয়াকশনই কন্ট্রিবিউট করতেছে কিন্তু রিয়েক্টর আকারে, তাই না? তার মানে মাইনাস হবে E1 মানে এক্সটেন্ট অফ রিয়াকশন 1, মাইনাস হবে এক্সটেন্ট অফ রিয়াকশন 2, কারণ সে দুই জায়গায় রিয়াকশন করতেছে, কোনো জায়গায় প্রোডাক্ট না। আমাকে যদি এটারটা লিখতে বলে, ঠিক আছে, এটাটা যদি লিখতে বলে
তার মানে লিখতে পারবো এন অফ কার্বন ডাইঅক্সাইড, এটাই তো আমার বের হচ্ছে তাই না, এই যে এটাই তো আমার বের হচ্ছে, তো এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, দেখো তো, লিখতে পারি কার্বন ডাইঅক্সাইড কয় জায়গায় উৎপন্ন হইতেছে বলো তো, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডকে আমরা শুধু এক্সটেন্ট অফ রিঅ্যাকশন 2 দ্বারা প্রকাশ করতে পারি, তাই তো, তাই কি না? আচ্ছা, কার্বন মনোক্সাইড যেকে তাকে আমরা কি আকারে প্রকাশ করতে পারি দেখো তো, কার্বন মনোক্সাইড যেটা সেটাকে আমরা এক্সটেন্ট অফ রিঅ্যাকশন 1 দ্বারা প্রকাশ করতে পারি, কারণ সে এই প্রথম রিঅ্যাকশন আছে এবং সে উত্তাপ বা প্রোডাক্ট আকারে রিঅ্যাকশনে কন্ট্রিবিউট করতেছে, তাই তো, তার মানে এই জায়গায়, এবং সে যেহেতু একটা রিঅ্যাকশনে আছে অন্য কোনো রিঅ্যাকশনে নাই, এজন্য আমরা এই জায়গায় কত দিছি, শুধু 1 দিছি, যদি তার এখন তার স্টয়কিওমেট্রিক নাম্বার কত 1, এজন্য 1 দিয়ে আর গুণ দিচ্ছি না, ঠিক আছে। অক্সিজেনেরটা, অক্সিজেনেরটা দেখলেই তোমরা অনেক কিছু বুঝে যাবা, দেখো অক্সিজেনের যেটা, সেটা অক্সিজেন আউট, এটা কি আউট অক্সিজেন, এটা কি আউট, তাই না, এটা আউটলেটে আসছে না, তো এটা অক্সিজেন আউট, অলরেডি অক্সিজেনের জন্য আমরা আউটটা পেয়ে গেছি, এই যে আউট। এবার অক্সিজেন ইন, অক্সিজেন আমরা ফিট কত দিছি, ইন কত করছি আমরা দেখো তো, অক্সিজেন আমাদের ইনপুটে কত দিছিলাম, 100 ইন্টু 0.194, এটা দিছিলাম না, তার মানে 19.4, এই পরিমাণ অক্সিজেন আমরা ইনপুটে দিছিলাম, তার মানে এই জায়গায় অক্সিজেন হবে 19.4 মাইনাস, এবার দেখো মাইনাস কি, অক্সিজেন কি করছে, রিঅ্যাকশন করছে, এই দুই রিঅ্যাকশনে অক্সিজেন রিঅ্যাক্টেন্ট, এবং প্রথম রিঅ্যাক্টেন্টে সে কি আছে 3/2 আকারে, তার মানে এই জায়গায় হবে -1.5 ইন্টু এক্সটেন্ট অফ রিঅ্যাকশন, এক্সটেন্ট অফ রিঅ্যাকশন 1, এক্সটেন্ট অফ রিঅ্যাকশন 1 এর সাথে তার স্টয়কিওমেট্রিক নাম্বারটা আমরা গুণ দিছি, এবং পরের রিঅ্যাকশনের ক্ষেত্রে সে কি করবে, এক্সটেন্ট অফ যে 2 নাম্বার রিঅ্যাকশন আছে তার মানে তার জন্য আসবে এক্সটেন্ট অফ রিঅ্যাকশন 2, এবং তার স্টয়কিওমেট্রিক নাম্বার যেহেতু 2, তাহলে এই জায়গায় আমরা লিখব এক্সটেন্ট অফ রিঅ্যাকশন ফার্স্টে 2 দিলাম এবং তার স্টয়কিওমেট্রিক নাম্বার 2, বুঝতে পারছি। আচ্ছা, হাইড্রোজেনেরটাও দেখো, সরি পানিরটা দেখো, পানি কি করছে, পানি দুই জায়গায় প্রডিউস হয়েছে, তাই তো, তাহলে দুই জায়গায় যদি প্রডিউস হয় তার কি ফিড আছে কোনো, তার ফিড নাই কিন্তু, পানির কিন্তু কোনো ফিড নাই, যেহেতু কোনো ফিড নাই তাহলে পানিরটা আমরা লিখতে পারি 2 এক্সটেন্ট অফ রিঅ্যাকশন 1 এক্সটেন্ট অফ রিঅ্যাকশন 2 আর তার স্টয়কিওমেট্রিক নাম্বার 2, ঠিক আছে, আমরা এটা লিখতে পারি এইভাবে। আমরা নাইট্রোজেনেরটা জাস্ট নর্মালি বের করতে পারবো, এই জন্য নাইট্রোজেনেরটা লেখলে যেই কথা, না লেখলে যেই কথা, নাইট্রোজেনেরটা তোমার জাস্ট এই জায়গায় তুমি জানো 72.8 হবে, ঠিক আছে, তো এইটা গেল তোমার এতটুকু কাহিনী। এবার তুমি এই জায়গায় আরেকটা জিনিস দেখো তো, তোমার এই যে কার্বন মনোক্সাইডের ভ্যালু, কার্বন মনোক্সাইডের যে পরিমাণ মোল বের হবে সেটাই তো আমার এক্সটেন্ট অফ রিঅ্যাকশন 1, তাই তো, তার মানে আমি এই জায়গায় 8 ইন্টু এক্সটেন্ট অফ রিঅ্যাকশন 1 লিখতে পারি কিনা, তার মানে এক্সটেন্ট অফ রিঅ্যাকশন 2 যেটা বের হবে সেটা এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের 8 গুণ, এটা আমরা লিখতে পারি কিনা, পারি, ঠিক আছে। তো এখন দেখো তো, প্রথমে আমরা মিথেন নিয়ে যদি চিন্তা করি, মিথেন নিয়ে চিন্তা করি, মিথেনের এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের ভ্যালুটা কিরকম ছিল, এরকম ছিল, দেখো 0.78, আর এই জায়গায় কত আসবে 7.8, কারণ তার এটা ফিডে না, তা ফিডে কত 100 ইন্টু 0.078, তার মানে এটা কত 7.8 আসে, তো এই জায়গায় 7.8 লিখছি, তার মানে এক্সটেন্ট অফ রিঅ্যাকশন 1 এক্সটেন্ট অফ রিঅ্যাকশন 2, এই জায়গায় একটা ইকুয়েশন পাবো, এবং এই জায়গায় আমরা অলরেডি আরেকটা ইকুয়েশন পায়া রাখছি না, সেটা কত 8 এক্সটেন্ট অফ রিঅ্যাকশন 1 ইজ ইকুয়াল টু এক্সটেন্ট অফ রিঅ্যাকশন 2, তুমি জাস্ট এই দুইটা সলভ করবা, তোমার কাজ হলো এই দুইটা সলভ করা, তো এই দুইটা যখন সলভ করবা তখন এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের 1 এর ভ্যালু আসবে 0.78, এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের 2 এর ভ্যালু আসবে 6.24, তার মানে তুমি একই সাথে দেখো তো এটা পেয়ে গেছো না, কারণ এটার ভ্যালু কি ছিল, এক্সটেন্ট অফ রিঅ্যাকশন 2 ছিল, এবং এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের 2 ভ্যালু কত 6.24, এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের 1 এর ভ্যালু কত 0.78, মানে তুমি এই ভ্যালুটা পেয়ে গেছো, এই ভ্যালুটা পেয়ে গেছো, এটা তো আগেই পাইছো, তোমার জাস্ট এখন কাজ অক্সিজেন আর পানিরটা বের করা, দেখো তো তুমি জাস্ট সবগুলা ভ্যালু জানো, তুমি কি করবা, জাস্ট অক্সিজেনের ক্ষেত্রে n of oxygen is equal to 19.4 minus 1.5 into extent of reaction 1, 1 এর ভ্যালু কত 0.78 ছিল, আর 2 দিয়ে আমি extent of reaction 2 এর ভ্যালু লিখবো
24, মানে এটাকে কত আসবে দেখো তো, আমার আগের ভ্যালুটাই আসবে 5.75 মোল অক্সিজেন। দেখছো কত ইজি হয়ে গেছে না তোমার, জাস্ট এক্সটেন্ট অফ রিঅ্যাকশন 1 আর 2 এর ভ্যালু বের করছো, তুমি সবগুলোর ভ্যালু পেয়ে যাইতেছো, তাই না? পানিরটা বের করবা, 2 ইন্টু 0.78 প্লাস 2 ইন্টু 6.24, এর কত আসবে 14.14 মোল S2। দেখছো এক্সটেন্ট অফ রিঅ্যাকশনে আরো ইজি হয়ে গেছে তোমার জিনিসগুলো, জাস্ট তোমার একটু বুঝতে হবে যে কোন জায়গায় আমরা প্লাস দিব, কোন জায়গায় মাইনাস দিব, কার ক্ষেত্রে প্লাস কার ক্ষেত্রে মাইনাস। তো তোমরা যদি এতটুকু বুঝো, নেক্সট ক্লাস থেকে আমরা এই যে রিয়েক্টিভ সিস্টেম যে আছে এর মধ্যে পুরোপুরি ঢুকে যাব। রিয়েক্টিভ সিস্টেমের মধ্যে, রিয়েক্টিভ সিস্টেমের যত টাইপের ম্যাথ আছে সব তুমি ইজিলি এখন সলভ করতে পারো, কারণ আমার তোমাকে ব্যালেন্স করানো শেখানো হয়ে গেছে। এবং আমি গতদিন বলছিলাম 4.49, 4.50, 4.51 ট্রাই করার জন্য। তো তোমরা এখন যেহেতু এখন ব্যালেন্সগুলো শিখে গেছো, তোমরা এই তিনটা এখন ট্রাই করো, দেখবা অনেক ইজি হয়ে গেছে তোমার জন্য। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।